আজকের গল্পটি আসলে গল্প নয়, একটা ঘটনা বলতে চলেছি। বাংলাদেশের সাতক্ষীরার একটা সত্যি ভৌতিক ঘটনা। গল্পটির সর্বসমক্ষে আসার পরে সবাই শিউরে উঠেছিল। গল্পটির বিষয়ে বলতে গেলে জিন বা পরী এই নামগুলো তো কম বেশি শুনেছই। এর ওপরেই বেশ করে কাহিনীটি। তো গল্পে যাওয়া যাক, চলো। তো গল্পের শুরুতেই ছাদে দুজনকে দেখতে পাই। এর নাম পিয়ালি, এর নাম অর্ণব। আসলে অর্ণব মেয়ে দেখতে এসছে, তাই তারা কথা বলার জন্য ছাদে এসছে। পিয়ালি অর্ণবকে জিজ্ঞাসা করে, তুমি কলকাতাতে একাই থাকো? অর্ণব বলে, হ্যাঁ আমি একাই থাকি, আসলে অভ্যেস হয়ে গেছে। পিয়ালি বলে, তাহলে বিয়ের জন্য মেয়ে দেখতে এসছো কেন? অর্ণব বলে, আমারও তো ইচ্ছা নেই, ওই পরিবারের চাপে পড়েই আসতে হয়েছে। পিয়ালি বলে, আমার সম্পর্কে কিছু জানতে চাও না? অর্ণব বলে, তুমি তো নার্সিং করছো। পিয়ালি বলে, না, এখন আমি ইন্টার্নশিপ করছি। তো যে প্রশ্নটা করার জন্য সবাই উৎসুক থাকে, সেই প্রশ্নটাই পিয়ালি এইবারে করেই বসে। পিয়ালি বলে, আচ্ছা তুমি কি প্রেম করেছো? অর্ণব বলে, না, ওসবের সময়ই হয়নি। তুমি? পিয়ালি বলে, হ্যাঁ করেছিলাম একটা। তো শেষ মুহূর্তে আমাদের সম্পর্ক আর এগোয়নি। আমার মনে হয় ওর থেকে ওর বাইক দেখেই আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা তুমি কি বাইক চালাতে পারো? অর্ণব বলে, না, তবে নর্মালি কয়েকবার চালিয়েছি, আমি নার্ভাস ফিল করি, ওই জন্য চালাই না। তো পিয়ালি নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া নিয়ে একটা ব্যায়াম অর্ণবকে করতে বলে, আর অর্ণব মেয়ে দেখতে এসে এইসব করছে এখানে। তো যাই হোক, তাদের মধ্যে আরো কিছু টুকটাক কথাবার্তা হয়। তারপরে অর্ণব গাড়ি করে তার বাবা মাকে নিয়ে বাড়ি আসছিল। তখন মুষলধারে বৃষ্টিও নেমেছে। তো অর্ণবের বাবা বলে, তোর মেয়ে পছন্দ হয়েছে তো? অর্ণব বলে, হ্যাঁ হয়েছে। পিছন থেকে মা বলে, তাহলে কথা কাজ ছেড়ে ফেলি? অর্ণব বলে, আগে ওরা কি বলে দেখো, আমাকেও তো পছন্দ হওয়া দরকার। তো তারা এরকম কথা বলতে বলতে একটু অন্যমনস্ক হওয়াতেই তাদের গাড়ির সঙ্গে কিছু একটা ধাক্কা লাগে, বেশ জোরেই লাগে। অর্ণবের বাবা কোনো রকমে ব্রেক কষে। অর্ণব তড়িঘড়ি করে গাড়ি থেকে বেরিয়ে আসে এবং রাস্তার মাঝে একটা মহিলাকে পড়ে থাকতে দেখে। আসলে এই মহিলাটি তাদের গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছে। তো এখানে সিন কাট হয়। তো এর পরের সিনে দেখতে পাই অর্ণবের বাবা পুলিশকে তার বয়ান দিচ্ছে। তো অর্ণবের বাবা বলে, আমরা ছেলের জন্য মেয়ে দেখে বাড়ি ফিরছিলাম, আর বৃষ্টির মাঝেই একটি মহিলা আচমকা আমাদের গাড়ির সামনে লাফ দেয়। পুলিশটি বলে, লাফ দেয় মানে আত্মহত্যা নাকি? অর্ণবের বাবা কিছু বলে না। পুলিশটি অর্ণবের দিকে তাকায়। অর্ণব মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তো কিছু মুহূর্ত পরে পুলিশ অর্ণবকে নিয়ে ঘটনাস্থলে আসে এবং সেখানে লোকজনদের জিজ্ঞাসা করে, একটু আগেই এখানে একটা বোরখা পরা মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা কেউ কি এই কিছু দেখেছেন? তো জনৈক এক বৃদ্ধা এসে বলে, এখানে তো অনেক মুসলিম পরিবার বাস করে, তো কোন মহিলা বোরখা পরেছিল এটা কি করে বলি। তো এইদিকে অর্ণব গাছের নিচে একটা লাঠি পায়। তো লাঠিটি দেখে লোকটি বলে, এটা তো ওই কুকুরওয়ালি মহিলাটির লাঠি। পুলিশ বলে, সে কে? লোকটি বলে, নাম আমরা জানি না, সবাই ওনাকে কুকুরওয়ালি মহিলা বলেই ডাকে, আসলে ওনার অনেক কুকুর আছে। তো গ্রামের লোক ওই কুকুরওয়ালি মহিলার ঠিকানা বলে দিলে জঙ্গলের মধ্যে পুলিশ যায়। ওই মহিলার ঘরের সামনে যেতেই এক পাল কুকুর ডাকতেই থাকে। তো কুকুরগুলোকে পুলিশরা কিছু খাবার দাবার দেয় এবং তারা শান্ত হয়ে যায়। তারপরে পুলিশ ওই মহিলার ঘরে ঢোকে। তো গ্রামের লোকেদের কথা অনুযায়ী এই মহিলা নাকি বাড়ি থাকতো না, সবসময় ঘুরে বেড়াতো, আর মাঝে মধ্যে এই বাড়ি থেকে নাকি আত্মচিৎকার শোনা যেত। তো পুলিশরা বা অর্ণব সেখানে কিছুই পায় না। তারা যখন চলে যাচ্ছে হঠাৎ শিকলের একটা আওয়াজ শুনতে পায়। তো আওয়াজ অনুসরণ করে সবাই সেই দিকে গেলে সেখানে শিকল বাঁধা অবস্থায় একটা মেয়েকে দেখতে পায়। তো পুলিশটি মেয়েটিকে বলে, ভয় পেও না, আমরা পুলিশ, এই দিকে সরে এসো, তোমার পায়ের থেকে শিকলটা খুলে দেই। মেয়েটি কতকটা কাচুমাচু হয়ে বলে, না, মা এসে খুলবে। পুলিশ বলে, তোমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি হাসপাতালে আছেন, তোমাকেও হাসপাতালে যেতে হবে, চলো। তো মেয়েটিকে নিয়ে হাসপাতালে আসা হয়। তো মেয়েটি তার মায়ের বেডের কাছে গিয়ে কেমন একটা ঘুম পাড়ানি গান গাইতে থাকে। অর্ণব পিছন থেকে বিষয়টি খেয়াল করে। অর্ণব কিছুটা অবাক হয়। অতঃপর অর্ণব মেয়েটির কাছে আসে আর বলে, আমি দুঃখিত, তোমার মা হঠাৎ আমাদের গাড়ির সামনে এসে যাওয়ায় আর কিছু করতে পারলাম না, আর তোমার বাড়িতে আর কেউ আছে? তখনই অড বয় এসে বলে, আপনার মা মারা গেছে। আর সে কিছু ডকুমেন্টসে টিপছাপ নিয়ে নেয় আর বলে পোস্টমর্টম শেষে ডেড বডি নিয়ে যাবে বলে অড বয় বডি নিয়ে চলে যায়। তো মেয়েটি অর্ণবকে বলে, ওরা আমার মাকে নিয়ে কি করবে? অর্ণব বলে, পোস্টমর্টম করে দেখবে, মানে কাটাছেঁড়া। আপনি ভয় পাবেন না, আপনার মায়ের বডি আনতে যাওয়ার সময় মর্গে আমিও আপনার সঙ্গে যাব। তো এইদিকে অর্ণবের মা অর্ণবকে বলে, তুই মর্গে মেয়েটার সঙ্গে যাচ্ছিস কেন? অর্ণব বলে, মেয়েটির কেউ নেই, মা ছিল তাও মারা গেছে, আর আমরা ভালো করেই জানি ওর মা সুইসাইড করেনি, এটা অ্যাক্সিডেন্ট। আর তখনই হসপিটালের একটা স্টাফ এসে বলে, ওই গ্রামের লোকেদের মত অনুযায়ী আর পুলিশের তদন্ত অনুযায়ী এটা আত্মহত্যায় মনে হচ্ছে, মহিলাটি একটু পাগল টাইপের ছিল। তো মেয়েটির মায়ের লাশ মর্গে আনা হয়। তো সেখানে একটি লোক মহিলাটির সারা শরীর চেক করছিল, যদি কোনো সোনাদানা পাওয়া যায় আর কি, এই আশায়। তো লোকটি মহিলাটির হাত দেখে ভয়ে আতঙ্কে সে দূরে সরে যায়। তো মহিলাটির হাতে একটা চিহ্ন আঁকা ছিল। তো লোকটি এক দৌড়ে তার রুমে আসে। তো এই লোকটির নাম সাউ। তো সাউ কাউকে একটা ফোন করে আর বলে, স্যার আজকে মর্গে একটা লাশ এসেছে, মুসলিম বুড়ি, অ্যাক্সিডেন্ট কেস, তার হাতেও ওই চিহ্ন আছে। তো এই চিহ্নর কথা শুনে অপর পাশের লোকটিও চমকে যায়।
তো এই চিহ্নটি কি এই বিষয় পরে আসছে, চলো বাংলাদেশ থেকে ঘুরে আসা যাক। তো এখানে একটি লোককে দেখতে পাই, এর নাম প্রফেসর কাসিম। সে তার নাতিকে খাওয়াচ্ছে। তো হোসেন নামে একটি ছেলে কাশিমেরই ছাত্র তার কাছে পড়তে আসে। তো সে বলে, স্যার আপনি একটা খবর শুনেছেন? বাংলাদেশের বড় বড় পত্রিকায় বেরিয়েছে, সাতক্ষীরার কাছাকাছি একটা জায়গায় কিছু বাচ্চাদের মাথার খুলি পাওয়া গেছে। কাশিম বলে, এ আর নতুন কি, আগেও তো পাওয়া গেছে। স্বাধীনতা যুদ্ধের সময় যেসব বাচ্চারা মারা গিয়েছিল তাদের মাথার খুলি হবে। তো কাশিমের ফোনে পারিচ নামে একজন ফোন করে। তো ফোনটি পেয়েই কাশিম বলে, ঠিক আছে আমি আসছি বলে সে চলে যায়। তো কাশিম একটা ঘরে আসে এবং একটা বাক্স থেকে কিছু শিশি বার করে এবং তার ছাত্রের কথাগুলোই ভাবতে থাকে। তো এখান থেকে সিন শিফট হয় বেশ কয়েক বছর আগে। একটি আধো অন্ধকার ঘরে বেশ কয়েকজনকে বেঁধে রাখা হয়েছে। আর একটা বাথটবে দেখতে পাই একটি প্রেগনেন্ট মহিলাকে জলের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় শুইয়ে রাখা হয়েছে। তো একটু পরেই মেয়েটার ডেলিভারি করিয়ে নেওয়া হয়। তারপরে মেয়েটিকে একটু অন্য রুমে রেখে আসা হয়। তারপরে আর একটি প্রেগনেন্ট মহিলাকে নিয়ে আসা হয় এবং আবারও বাথটবে তাকে বেঁধে ফেলা হয়। তখন কাশিমের বয়স কম। তো কাশিম এই মেয়েটিকে বলে, ব্যস্ত হয়েও না, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। তো মেয়েটির পাশে জ্বালানো ধূপকাঠিটি নিয়ে কাশিমকে ভয় দেখাতে থাকে। কাশিম বলে, এটা সরাও নয়তো তোমারই ক্ষতি। কিন্তু মেয়েটা আচমকাই কাশিমের চোখে ধূপকাঠি গুজে দেয়। কাশিম যন্ত্রণায় পিছিয়ে গেলে ওখানকার লোকগুলো কাশিমকে ধরে এবং মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। তারপরে কাশিম আর তার লোকরা ছোটাছুটি করে কিন্তু মেয়েটিকে আর পায় না। আর কাশিম তার চোখ ধরে ওখানেই বসে পড়ে। এবারে সিন বর্তমানে আসে। কাশিম তার ডান চোখটি খুলে রাখে, আসলে সেটা সেদিন নষ্ট হয়ে গেছিল। তো অর্ণব রুকসানাকে নিয়ে মর্গে আসে তার মায়ের দেহ নিতে। তো অর্ণব কাগজপত্র ঠিকঠাক করে এসে দেখে রুকসানা ওখানে আর নেই। সে একটু এদিক ওদিক তাকাতেই দেখে সিঁড়ির ওপরে মাথা গুজে রুকসানা ভয়ে জড়সড় হয়ে বসে আছে। অর্ণব রুকসানার কাছে যেতে এসে চমকে ওঠে এবং ভয়ঙ্কর দৃষ্টিতে অর্ণবকে দেখছে। তো গ্রামের লোকেরা রুকসানার মায়ের বডির পাশে ধূপ জ্বালিয়েছিল। তো রুকসানা অর্ণবকে বলে, ওরা কেন ধূপ জ্বালিয়েছে? অর্ণব বলে, এমনি সুগন্ধির জন্য জ্বালিয়েছে। রুকসানা বলে, ওগুলো নিভিয়ে দিতে বলুন। তো অর্ণব এদেরকে বলে ওটা নিভিয়ে দিতে। তো রুকসানার মায়ের সৎ কাজ শেষ করে রাতের বেলা অর্ণব রুকসানাকে বাড়ি পৌঁছে দিতে যায়। তো কিছু দূর আসার পরে রুকসানা বলে, আমি একাই চলে যাব। অর্ণব কিছু টাকা দিলে সে নেয় না। তো অর্ণব চলে যায়। এরপরে রুকসানা একাই ফিরছিল। কিছু দূর আসার পরে রুকসানা একটা আওয়াজ শুনতে পায়। সে ফট করে পিছনে তাকায় কিন্তু কাউকেই দেখতে পায় না। তো কিছু না দেখতে পেয়ে রুকসানা আবার সামনে এগোতে থাকে। সে বাড়ির কাছে এসে গেছে এবং সেখানে দেখে একটা মহিলা বসে আছে। মহিলাটি রুকসানাকে ডাকে। রুকসানা বলে, তুমি কে? মহিলাটি মুখ ঘোরাতেই দেখতে পায় সেটা আসলে রুকসানারই মা। রুকসানা এই দৃশ্য দেখে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। রুকসানার মা বলে, মা আমার কাছে আয়। রুকসানার মুখ দিয়ে রা বেরোচ্ছে না, সে চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ রুকসানা পিছনে একটা গোঙানির শব্দ শুনতে পায়। সে পিছনে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না। সে সামনে ঘাড় ঘোরাতেই তার শির দ্বারা দিয়ে যেন হিমস্রোত বয়ে গেল। তার মা তার মুখের সামনে এসে তাকিয়ে আছে, কিন্তু সেই মুখ কি বিভৎস, কি ভয়ঙ্কর। রুকসানার মা অস্ফুট স্বরে বলে ওঠে, ও তোর কাছে কিছু চাই, তোকে সেটা দিতেই হবে। রুকসানা আতঙ্কে ভয়ে এক দৌড়ে বাড়ি চলে আসে। তো এখানে সিন কাট হয়ে যায়। এরপরে সিনে দেখতে পাই একটা নিউজ পেপার অফিস। আসলে এখানেই অর্ণব কাজ করে। তো পিয়ালি অর্ণবকে ফোন করে আর বলে, আমি বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছি, আপনি কি আমার সঙ্গে বিকেলে দেখা করবেন? তো অর্ণব পিয়ালির সঙ্গে বিকেলে দেখা করে। পিয়ালি বলে, আমি বলেছিলাম না এক ডক্টরের সঙ্গে আমার ওই কয়েকদিনের সম্পর্ক ছিল, বাইক দেখেই ভুলে গিয়েছিলাম। আসলে আমি কতকটা মিথ্যে বলেছিলাম, আসলে আমাদের সম্পর্ক ছিল 4 বছরের। তারপর বলেছে আচমকা থেমে যায়। অর্ণব বলে, হ্যাঁ তারপরে কি হয়েছিল? পিয়ালি বলে, তারপরেই সম্পর্ক ভেঙে যায়। পিয়ালির ভাব দেখে এটা বোঝা যাচ্ছে সে কিছু একটা লুকাচ্ছে। তো সকালবেলা রুকসানা জল আনতে গেলে রুকসানার মনে হয় পুকুরের ওপার থেকে কেউ তার উপরে নজর রাখছে, কিন্তু রুকসানা কাউকে দেখতে পায় না। তো রুকসানা চলে গেলে আমরা দেখতে পাই পুকুরের ওই পারে কাশিম ও তার সঙ্গে কিছু লোকজন বসে আছে। আর মর্গে সেই অড বয়টাও তার সঙ্গেই আছে। আসলে এ কাশিমেরই লোক। তো রুকসানা বাড়িতে এসে বালতিটি ধরে বসে আছে। এইদিকে কাশিমও সময় দেখছে, যেন মনে হচ্ছে এরা দুজন কিছু একটার অপেক্ষা করছে। তো একটু পরেই পাশের কোনো মসজিদের আজানের আওয়াজ শুনতে পেয়ে রুকসানা বালতির জলের মধ্যেও তার মুখ চুবিয়ে দেয়। আর এইদিকে কাশিম কিছু যন্ত্রপাতি বার করে তার ব্যাগ থেকে এবং তারা সবাই রুকসানার বাড়ির দিকে আসতে থাকে। তো এরা রুকসানার ঘরের সামনে আসতেই কুকুরগুলো পথ আটকায়। তো কাশিমের লোকজনেরা কুকুরগুলোকে মারতে থাকে আর কাশিম ধূপ জ্বালিয়ে রুকসানার ঘরের মধ্যে ঢুকে যায়। তো কাশিম ঘরে ঢুকে শুধু বালতিই দেখতে পায়, রুকসানাকে পায় না। তো কাশিম বালতির মধ্যে একটা চুল দেখতে পায়। তো কাশিম সেটা নিজের কাছেই রেখে দেয়। তো মাঝরাতে কুকুরের অস্বাভাবিক ডাকে অর্ণবের ঘুম ভেঙে যায়। অর্ণব বাইরে এসে দেখে কুকুর বিশাল ডাকছে। তো সে ব্যাপারটায় গুরুত্ব না দিয়ে ঘরে চলে আসে। এসে দেখে ঘরের মেঝেতে পায়ের ছাপ, সেগুলি স্পষ্ট। অর্ণব হাতে একটা ফুলদানি নিয়ে ঘরের সব লাইট জ্বালিয়ে দেয় এবং অতি সতর্কতার সঙ্গে ঘরে খুঁজতে থাকে যে কে ঢুকেছে। তো
তো এবারে সে একটু ভয়ে ভয়ে খাটের নিচটা চেক করতে যায় এবং খাটের নিচে তাকাতেই সে চমকে ওঠে। সেখানে রুকসানা ভয়ে কাঁপছে আর চোখ বড় বড় করে বলছে, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। তো অর্ণব এক গ্লাস দুধ এনে রুকসানাকে দেয় আর বলে, আপনাকে কে মারতে চায়? রুকসানা বলে, একটা লোক শিকল নিয়ে আমাকে ধরতে এসেছিল। অর্ণব বলে, আপনি চেনেন? রুকসানা বলে, আমি যখন ছোট ছিলাম মা আর আমি পাহাড়ে থাকতাম তখন একবার দেখেছিলাম। অর্ণব বলে, তা সেই লোকটি আপনাকে মারতে চায় কেন? রুকসানা বলে, আমি জানি না আর মাও কখনো বলেনি। অর্ণব বলে, ও আচ্ছা, তো আপনি এখানে এলেন কি করে? হঠাৎ অর্ণবের চোখ রুকসানার পায়ে পড়ে, দেখে সেখানে কাদা। অর্ণব বলে, হেঁটে এসেছেন? রুকসানা বলে, না, দৌড়ে। তো অর্ণব ড্রয়ার থেকে একটা মলম বের করে রুকসানাকে দেয় আর বলে, পায়ে লাগিয়ে নাও, কাটাকুটি থাকলে সেরে যাবে। তো সকালবেলা উঠে অর্ণব রুকসানাকে বলে, পুলিশে খবর দেবেন তো? রুকসানা বলে, না না না, পুলিশই হয়তো ওই লোকটাকে খবর দিয়েছে। অর্ণব বলে, আপনি এখন কোথায় যাবেন? রুকসানার মুখটা ছোট হয়ে আসে। অর্ণব বলে, ঠিক আছে, এখানেই থাকেন, খাওয়ার ঢাকাই থাকবে, আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে, আমি ফিরে আসি, তারপরে আপনার একটা ব্যবস্থা করছি। রুকসানা বলে, নখ কিভাবে কাটবো? তো এখানে সিন কাট হয় আর দেখতে পাই পারিজ কাশিমকে বলছে, মেয়েটিকে খুঁজতে আর কিছুদিন সময় তো লাগবেই। কাশিম বলে, আমরা ভুল কিছু করছি না তো? কারণ তিনবার আমাদের হাত থেকেও বেঁচে গেল। পারিজ বলে, ইফরিত অনেক শক্তিশালী, এদেরকে ধরা খুবই বিপজ্জনক ও কঠিন। সাহু জিজ্ঞাসা করে, ইফরিত দেখতে কেমন হয়? কাশিম বলে, এদেরকে দেখা যায় না, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যায়। আসলে এই ইফরিত হচ্ছে একটা জিন, এরা অত্যন্ত চতুর প্রকৃতির হয়, এদের বিশাল আগুনের ডানা থাকে আর মুখ দিয়ে আগুনও ছোড়ে, এরা অত্যন্ত হিংস্র হয়। তো এইদিকে রুকসানা অর্ণবের বাড়িতে বসে নখ কাটছিল। হঠাৎ সে পিছন থেকে একটা নিঃশ্বাসের গোঙানির মতো শব্দ শুনতে পায়। তো রুকসানা কাউকেই দেখতে পায় না, কারণ এই জিনকে তো দেখাই যায় না। তো রুকসানা ভয়ে ভয়ে উঠে চেক করতে আসে, দেখে কিছুই নেই। সে দেখে ঘরের দরজাটা বারবার হাওয়ায় ধাক্কা খাচ্ছে, সে দরজাটা বন্ধ করেছে কিনা। হঠাৎ সে যেখানে বসে নখ কাটছিল সেখান থেকে নেল কাটারের খটখট আওয়াজ আসতে থাকে, যেন তার জায়গাতেই বসে কেউ নখ কাটছে। রুকসানা তো খুব ভয় পেয়ে যায়, সে আস্তে আস্তে ঘরের দিকে আসতে থাকে। তো রুকসানা ঘরের সামনে এসে থমকে দাঁড়িয়ে যায়। সে যে দৃশ্য দেখতে পায় তাতে তার শির দাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যায়। সেখানে তার মতোই দেখতে কেউ বসে নখ কাটছে আর সেই মেয়েটি তার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দেয়। রুকসানা ভয়ে এক দৌড়ে বাথরুমে চলে আসে এবং দরজা বন্ধ করে দেয়। রুকসানা সদ্য ভয়টা কাটিয়ে একটু ধাতস্থ হয়েছে কিনা, হঠাৎ তার মুখের পাশে একটা বিভৎস মুখ এসে বলে, ও তোর কাছে কিছু চাইতে এসেছে আর তোকে সেটা দিতেই হবে। রুকসানা এবারে ভয়ে বালতির মধ্যেই তার মুখ বুড়িয়ে রাখে। তো এখানে সিন কাট হয়। তো রাত্রেবেলা অর্ণব বাড়িতে আসে এবং সারা ঘরে রুকসানাকে সে পায় না। অবশেষে সে বাথরুমের কাছে এসে দেখে দরজা বন্ধ। সে রুকসানাকে ডাকে, তো রুকসানা বাইরে বেরিয়ে আসে। অর্ণব বলে, আপনার এই রকম অবস্থা কেন আর খাবার খাননি কেন? রুকসানা বলে, খিদে পায়নি তাই। তো অর্ণব রুকসানাকে একটা জামা এনে দেয়। তো কিছুক্ষণ পরে অর্ণবের দেওয়া জামাটি পরে রুকসানা অর্ণবের পাশে এসেই বসে। অর্ণব টিভিটি অন করে। রুকসানা টিভির দিকে হাঁ করে তাকিয়ে আছে। আসলে রুকসানা কোনোদিন টিভি দেখিনি, আসলে সে তো জঙ্গলে বড় হয়েছে, তাই তার কাছে ব্যাপারটা খুবই মজার লাগছে। তো অর্ণব রুকসানাকে বলে, আমি আপনার জন্য একটা আশ্রমের ব্যবস্থা করেছি, কাল অফিস যাওয়ার পথে নিয়ে যাব। রুকসানা বলে, না আমি যাব না, ও ওখানেও চলে যাবে, আমি কোথাও যাব না বলে সে ঘরে চলে আসে। অর্ণব ঘরে এসে দেখে রুকসানা খাটের তলায় গুটিসুটি মেরে শুয়ে আছে। অর্ণব বলে, আপনাকে আশ্রমে যেতেই হবে, আমার সঙ্গে আপনাকে বেশি দিন রাখতে পারবো না, আমার বাবা মা জানতে পারলে সমস্যা হয়ে যাবে। রুকসানা বলে, না কেউ জানবে না, আমি এখানেই লুকিয়ে থাকবো। অর্ণব বলে, আপনাকে কোথাও যেতে হবে না, বাইরে বেরিয়ে আসুন, খেয়ে নিন। কিন্তু রুকসানা সেখানে গুটিসুটি মেরেই শুয়ে থাকে, সে বাইরে আসে না। তো রাতের বেলা অর্ণবের হঠাৎ ঘুম ভেঙে যায় একটা শব্দে। শব্দটি রান্নাঘর থেকে আসছে। তো অর্ণব আস্তে আস্তে রান্নাঘরের দিকে যায়। সেখানে রুকসানাকে দেখতে পায় সে ডাস্টবিন থেকে কি সব নোংরা খাবার খেয়ে চলেছে। অর্ণব বলে, আপনি এ কি করছেন? রুকসানা বলে, আমার খিদে পেয়েছে তাই। অর্ণব বলে, তাই এইসব খাবেন বলে তাকে টেবিলে বসিয়ে খাবার দিতে থাকে। আমরা দেখতে পাই রুকসানা এক থালা ভরে ভাত নেয় আর তার খাওয়ার ভঙ্গি অন্যরকম, যেন তার কতদিন খাওয়া হয় না, আর এমনিও তার মা মারা যাওয়ার পর থেকে তার খাওয়াই হয় না ঠিক করে। তো পরের দিন অর্ণব রুকসানাকে নিয়ে অনাথ আশ্রমে আসে, কিন্তু সেখানে মহিলাদের মারপিট দেখে রুকসানা ভয়ে অর্ণবের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। তো অগত্যা অর্ণব আর কি করবে, রুকসানাকে আশ্রমে না রেখেই তার সঙ্গে করে নিয়ে আসে। তো অর্ণব রুকসানার কীর্তিকলাপ দেখে বুঝতে পারে রুকসানা এখনকার আর 5টা মেয়ের মতো না, সে নিরীহ অনেকটা বাচ্চা, সে অনেক কিছুই বোঝে না। তো অর্ণব রুকসানাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে নিতে থাকে, যেন বর্তমান যুগের সঙ্গে সে তাল মিলিয়ে চলতে পারে। তো এইভাবেই দিন কাটছে তাদের।
তো একদিন রুকসানা আয়নায় মুখ দেখছিল, হঠাৎ সে ওই নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। আবার সে কতকটা ভয় পেয়ে যায়। সে ঘরের দিকে আসতে যাবে আর এমন সময় তার পেটের যন্ত্রণা শুরু হয়ে যায়। সে যন্ত্রণা আর সহ্য করতে পারে না, সে সেখানেই বসে পড়ে। তো রাত্রেবেলা অর্ণব বাড়ি ফিরে দেখে রুকসানা সোফার ওপরে পড়ে কাতরাচ্ছে। অর্ণব বলে, কি হয়েছে? রুকসানা বলে, আমার কাছে আসবে না, আমাকে একা থাকতে দাও। অর্ণব ডাক্তারের কথা বলতেই রুকসানা কেমন একটা মুখ করে ওঠে এবং সে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অর্ণব দরজার সামনে গিয়ে ডাকতে থাকলে রুকসানা বলে, তুই কিছুই করতে পারবি না, আমার প্রতি মাসেই এমন ব্যথা ওঠে। অর্ণব ভাবে, হ্যাঁ তাই তো, মেয়েদের তো প্রতি মাসেই এমন ব্যথাই ওঠে, এটা তো স্বাভাবিক জিনিস। তাই অর্ণব আর কিছুই বলে না, সে চলে আসে। তো রাতের বেলা অর্ণব ঘুমাচ্ছে আর রুকসানার ব্যালকানির রেলিং বেয়ে কেমন জানি স্পাইডারম্যানের মতো করে নামতে থাকে এবং নিচে একটা কুকুর তার দিকে কেমন চোখে তাকিয়ে আছে। তো রুকসানা নিচে এসে গেট খোলে এবং কুকুরটিকে আদর করতে থাকে। কুকুরটি চুপচাপই আছে আর আচমকায় রুকসানা কুকুরটির টুটি কামড়ে ধরে। ঘটনাটা এতটাই আকস্মিক ঘটে যে কুকুর চিৎকার করার সময়ই পায় না আর রুকসানাকে দেখতে পায় তার সারা মুখে রক্ত আর সে কেমন জানি কাঁদছে। সেই রাতেই কাশিম ফারিজকে নিয়ে একটা রুমে আসে। আমরা দেখতে পাই সেখানে একটা মহিলাকে বাঁধা অবস্থায় আছে। তো মেয়েটি এদেরকে দেখে বলে, আমাকে বাঁচান, ওরা আমাকে যখন ইচ্ছা মারে। ওরা বলে আমার মধ্যে নাকি জিন আছে এবং সে মেঝেতে পড়ে কাঁদতে থাকে। কিন্তু কাশিম কিছুই বলে না, সে চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ মেয়েটি মুখ তুলে রাগান্বিত চোখে অদ্ভুত স্বরে বলে, কে চাস তুই? কাশিম রুকসানার চুলটি মহিলাটির দিকে ছুড়ে দেয়। মহিলা চুলটি তুলে বলে, আমি কেন তো সাহায্য করব, এবং সে ধীরে ধীরে কাশিমের দিকে এগোতে থাকে আর কাশিম মুখে মন্ত্র উচ্চারণ করতে থাকে। কাশিমের মন্ত্রপাঠ শুনে মেয়েটি সহ্য করতে পারে না, সে কান বন্ধ করে ঘরের এক কোনায় গিয়ে পড়ে। কাশিমের মন্ত্রপাঠ সহ্য করতে না পেরে মহিলাটি তার আসল রূপে ফিরে আসে। সে বিভৎস কি তার মুখ। কাশিম বলে, এবারে সত্যি বল, নয়তো তোর অবস্থা আরো খারাপ করে দেব। তো মহিলাটি চুলটি শুকিয়ে বলে, আজও 20 বার পড়েছে, বেশ খুশ মেজাজেই আছে, তবে কোথায় আছে আমি বলতে পারবো না। কাশিম বলে, তুই ইচ্ছা করেই বলছিস না। মহিলাটি বলে, আমি সত্যিই বুঝতে পারছি না ও কোথায় আছে, তবে একটা ছেলের সঙ্গে আছে এটা ঠিক জানি। তো পরের দিন সকালবেলা অর্ণব রুকসানার রুমে এসে দেখে সে ছবি আঁকছে। অর্ণব বলে, বাহ, ছবি আঁকতেও পারো, ওই দেখি। বলে ছবিগুলো দেখতেই অন্যান্য ছবির মধ্যে একটা ছবি দেখে অর্ণব অবাক হয়ে যায়, কারণ সেই ছবিতে রুকসানা আর তার ছবি আঁকা আছে। তখনই পিয়ালি ফোন করে আর অর্ণব সেখান থেকে চলে যায়। তো কিছুক্ষণ পরে অর্ণব রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে আসে। সে দেখে গেটের সামনে লোকজনের ভিড়। সে ভিড় ঠেলে দেখতে পায় সেখানে কুকুর মরে পড়ে আছে। ওরা ভাবছিল যে অনেকে কুকুরকে বিষ দিয়ে মেরে দেয়, কিন্তু এই কুকুরের গলায় কামড়ানো দাগ কিসের? তো এইদিকে রুকসানা বাড়িতে শুয়ে আছে। হঠাৎ সে দেখে তার নখগুলো আবার বড় হয়ে উঠেছে আর পিছনে পর্দার ওপাশ থেকে কেউ যেন বলে ওঠে, বংশ বাড়াও। রুকসানা ফট করে ঘাড় ঘোরায়, কিন্তু কাউকে দেখতে পায় না। রুকসানার হঠাৎ মনে হয় তার নখ এক্ষুনি কাটতে হবে। সে সারা ঘর তন্ন তন্ন করে নেল কাটার খোঁজে, কিন্তু পায় না। সে বাথরুমের ক্যাবিনেটও খোঁজে, কিন্তু পায় না। সে ফিরে যাচ্ছে এমন সময় সে বাথরুমের বালতি দেখে থমকে দাঁড়িয়ে যায়। বালতির মধ্য থেকে যেন কিসব শব্দ আসছে। রুকসানা আস্তে আস্তে কি শব্দ আসছে শোনার জন্য মুখ ঢোকাতেই যাবে, এমন সময় এক জোড়া বিভৎস হাত এসে রুকসানার মাথা জলের মধ্যে টেনে ধরে। রুকসানা ছটফট করতে থাকে, কিন্তু সেই পাশবিক হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে না। এবারে অতীতের একটা সিন দেখানো হয়। একটি লোক তার রক্ত বাটিতে নিয়ে সে পাগলের মতো নখ ঘষতে থাকে আর তার সঙ্গে অনেকেই আছে। তারা মুখে বিড়বিড় করে কি সব বলে চলেছে। প্রফেসর কাশিম যাদেরকে মেরেছিল তাদের মধ্যে দুজনকে এখানে দেখানো হয় আর রুকসানার মাকেও আমরা দেখতে পাই, তাকেও বেঁধে রাখা হয়েছে। আর সেই লোকটি তার রক্ত নিয়ে একটা অবয়বের মুখে লাগিয়ে দিচ্ছে আর সবাই নখ ঘষতে ঘষতে এক সুরে বলতে থাকে, বংশ বৃদ্ধি করো, বংশ বৃদ্ধি করো, বংশ বৃদ্ধি করো। একটি লোক একটা গরম রড নিয়ে আসে এবং রুকসানার মায়ের হাতে ছাপ বসিয়ে দেয়। রুকসানার মা চিৎকার করে ওঠে। এইরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে রুকসানা আঁতকে বালতি থেকে মাথা বার করে নেয়। তো সন্ধ্যেবেলা অর্ণব বাড়ি ফিরে আসে। সে দেখে রুকসানার হাতে ও পায়ের নখ থেকে রক্ত বেরোচ্ছে। অর্ণব বলে, আরে এসব কি করেছেন? রুকসানা শান্ত স্বরেই বলে, নেল কাটারটা আমি পাইনি, তাই ছুরি দিয়েই কেটেছি। তো অর্ণব দৌড়ে মলম নিয়ে আসে। লাগাতে গেলে রুকসানা পা সরিয়ে নেয়। অর্ণব বলে, ঠিক আছে আপনি লাগিয়ে নিন। তো রুকসানা আবার পাটা সরিয়ে দেয়। তো অর্ণব মলম লাগিয়ে দিতে থাকলে রুকসানা ফট করে বলে, আই লাভ ইউ টু। আসলে এই কথাটা সে টিভি দেখে শিখেছে, কারণ সে বাড়িতে সারাদিন টিভিই দেখে আর যেহেতু সে প্রাপ্তবয়স্ক ওই জন্য তার মাথায় এই ব্যাপারটা বেশি বিস্তার লাভ করেছে। তো রুকসানা অর্ণবের দিকে সরে গেলে অর্ণব পিছিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই অর্ণব নিজেই আবার রুকসানার কাছে সরে আসে এবং তারপরেই সেটাই ঘটে। তো সকালবেলা অর্ণবের ঘুম ভাঙতেই রুকসানা বলে, চা খাবেন? অর্ণব বলে, হ্যাঁ। রুকসানা চায়ের সসপেনটি অর্ণবের দিকে এগিয়ে দেয়, তার মানে নিজে গিয়ে বানিয়ে আনো। তো যাই হোক, অর্ণব উঠে চা বানিয়ে আনে। তো তারা চা খাচ্ছে এমন সময় অর্ণবের কাছে পিয়ালি ফোন করে। অর্ণব বলে, আমি পরে ফোন করছি। রুকসানা বলে, ওই মেয়েটা তোমাকে বারবার ফোন করে, ও ভালো না, ওকে আমার পছন্দ না। অর্ণব একটু অবাক হয়,
তো যাই হোক, সে অফিসে যায়। তো সে লিফট থেকে নামতেই সেখানে প্রফেসর কাশিম ও তার দলবল তাকে ধরে। কাশিম তার পরিচয় অর্ণবকে দিয়ে বলে, আপনি রুকসানা বলে কোনো মেয়েকে চেনেন? অর্ণব কতকটা না জানার ভান করে বলে, চিনি না। সাহু বলে, তুই চিনিস না? সেদিন মেয়েটার সঙ্গে মরে গেছিলিস, চিনিস না বলছিস? কাশিম একটা ম্লান হাসি হেসে বলে, আপনাদের গাড়ির সঙ্গে ওর মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আপনি ভাবছেন আপনার একটা দায়িত্ব আছে, কিন্তু আমি ভালো কথা বলছি শুনুন। রুকসানাকে যতটা সাদাসিধে ভাবছেন ও কিন্তু ততটা নয়। ও আসলে একটা পরী। আচ্ছা, জিন বা পরী এইসব ব্যাপারে তো কম বেশি জানোই, ওই জন্য আর ব্যাপারটা বলছি না। কাশিম বলে, বাচ্চাদের গল্পের পরী নয় কিন্তু ও আসলে ইফরিতদের মেয়ে। ওর জন্ম অলাদ চক্করে হয়েছে। ও কিন্তু খুবই বিপজ্জনক। অর্ণব বলে, কি বলছেন এসব ফালতু কথা? কাশিম বলে, আপনি ভাবছেন যে আপনি ওকে আশ্রয় দিয়েছেন, কিন্তু ও নিজেই আপনার বাড়িতে আছে। ওর উদ্দেশ্য পূর্ণ হয়ে গেলে ও আপনাকেও ছিঁড়ে খাবে। তো এইবারে অর্ণবের চোখের ভাব দেখে কাশিম কতকটা আঁচ করেই বলে, মনে হচ্ছে ওর উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। তো এইদিকে রুকসানাকে দেখতে পাই, সে তার জামার ওপরে কোনো রকম একটা শাড়ি প্যাঁচিয়ে পড়ে এবং সে কাগজ দিয়ে চুড়ি বানায়, কানের দুল করে পড়ে, মানে তার বইয়ের সাজ সাজার শখ হয়েছে। আর এদিকে অর্ণব এইসব ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করতে করতে বাড়ি ফিরছে। আর আমরা দেখতে পাই সাহু তার পিছু করছে। অর্ণব তার বিষয়টা ধরে ফেলে এবং সে সাহুকে ধরে মারতে থাকে। অর্ণব বলে, কি চাস তোরা, আমার পিছনে লেগেছিস কেন? তো সাহু অর্ণবের সঙ্গে পেরে না ওঠায় পাশ থেকে একটা ইট তুলে অর্ণবের মাথায় ঝেড়ে দেয় এবং সে সুযোগ বুঝেই পালিয়ে যায়। রুকসানা এদিকে দাঁড়িয়ে আছে সেজে। দরজায় শব্দ হতেই সে খুশি মনে দরজা খোলে। অর্ণবকে রক্তাক্ত অবস্থায় দেখে সে থতমত খেয়ে যায়। অর্ণব একটু মুচকি হেসেই টলে পড়ে যায়। রুকসানা ভয় পেয়ে যায়। সে বলে, তোমার কি হয়েছে? অর্ণব বলে, কিছু না। আপনাকে সবাই খুঁজছে কেন? কি সব পড়ি? আচ্ছা, আপনি নাকি আমার জন্য জাল বিছিয়েছেন? সত্যিই কি জাল বিছিয়েছেন? আর মর্গের ওই ওয়ার্ড বয়, ও আমাকে ফলো করছিল, ওর সঙ্গে একটু হাতাহাতি হয়েছে। বলতে বলতে সে জ্ঞান হারায়। তো রুকসানা অর্ণবের ক্ষতস্থানগুলিতে মলম লাগিয়ে দেয়। এইদিকে মর্গে সাহুকে দেখতে পাই, সে কাশিমের সঙ্গে কথা বলছে। কাশিম তাকে দুধছাই করে গালাগাল দিচ্ছে যে সে অর্ণবের কাছে মার খেয়েছে। তো রাগান্বিত হয়ে সাহু বসে আছে। হঠাৎ বাইরে থেকে আওয়াজ শুনতে পায়। সে বাইরে এসে দেখে স্ট্রেচারটা বারবার একা একাই দেয়ালে ধাক্কা খাচ্ছে। তো সাহু স্ট্রেচারটা থামায় এবং সে মর্গে ঢুকে দেখে কিছু ডেড বডি ড্রয়ার খোলা। সে ভাবে তার সহকারী হয়তো এই কাজ করেছে, তাই সেইগুলো সে লাগাতে থাকে। হঠাৎ তার হাতে এক ফোঁটা জল পড়তেই সে উপরে তাকিয়ে দেখে সেখানে ভয়ঙ্কর ভাবে রুকসানা বসে আছে এবং আচমকাই তার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে এবং তার ঘাড়ে কামড়ে ধরে। সাহু অনেক চেষ্টা করে কিন্তু নিজেকে ছাড়াতেই পারে না, অতঃপর সে মারা যায়। তো সেখানে হঠাৎ সাহুর কলিগ এসে যায় এবং রুকসানা কতটা ভয় পেয়েই এক লাফ দিয়ে ঘর থেকে বেরিয়ে এক দৌড়ে জানালা ভেঙে বেরিয়ে যায় এবং পাইপ বেয়ে ছাদে উঠে দৌড় দেয়। তাহলে রুকসানা কি সত্যিই পড়ি? সে যেভাবে সাহুকে মারলো আর এই বৃষ্টি ভেজা রাতে এইভাবে দৌড়ানো মুখের কথা নয়। তো সকালবেলা অর্ণব ঘুম ভাঙতেই দেখে তার পাশেই রুকসানা ঘুমিয়ে গেছে। তো অর্ণব উঠতেই পিয়ালি ফোন করে। তো অর্ণব কথা বলতে থাকলে একটু পরে এসেই রুকসানা বলে দরজার বাইরে কেউ এসেছে। অর্ণব রুকসানার কথাই পাত্তা দেয় না। আর ঠিক তখনই বেল বেজে ওঠে। অর্ণব দরজার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখে পিয়ালিই দাঁড়িয়ে আছে। অর্ণব তো ভয় পেয়ে যায়। অর্ণব রুকসানাকে নিয়ে একটা ঘরে লুকাতে গেলে রুকসানা বলে, ওই মেয়ে এখানে এসেছে কেন? অর্ণব বলে, পরে পরে বোঝাচ্ছি সব, আপনি এই রুমে চুপচাপ থাকবেন, একদম বেরোবেন না। তো অর্ণব এসে মেন দরজা খোলে। পিয়ালি ঢুকেই অর্ণবের দিকে তাকিয়ে বলে, তোমার কপাল কিসে কাটলো? অর্ণব বলে, ও কিছু না, ছোট একটা অ্যাক্সিডেন্ট। পিয়ালি বলে, শিগগিরই ব্যান্ডেজ নিয়ে এসো। তো পিয়ালিকে অন্য একটা রুমে বসিয়ে অর্ণব ব্যান্ডেজ আনতে যায়। আর ততক্ষণে পিয়ালি ঘরটা ঘুরে ঘুরে দেখতে থাকে। তো রুকসানা যে ঘরে ছিল সেই রুমে দরজা পিয়ালি খুলে ফেলে। অর্ণব ছুটে আসার আগেই পিয়ালি রুকসানার ঘরে ঢুকে যায়। অর্ণব ভাবে এই কেস খেয়েছে, কিন্তু অর্ণব রুমে এসে দেখে রুকসানা ঘরের কোথাও নেই। পিয়ালি খাটের তলা থেকে আঁকার খাতাটি বার করে আনে। পিয়ালি বলে, তুমি আঁকতেও পারো? অর্ণব বলে, হ্যাঁ, ওই আর কি। পিয়ালি বলে, আমার ছবিও একদিন এঁকে দিও তো। তো এরপরে পিয়ালি অর্ণবকে ব্যান্ডেজ করতে করতে কিস খেতে যায়। আর অর্ণবের চোখ হঠাৎ জানালার দিকে গেলে সেখানে সে রুকসানাকে উল্টো অবস্থায় ঝুলতে দেখে। সে চমকে পিয়ালিকে সরিয়ে দেয়। তো এতে পিয়ালি বেশ লজ্জা পেয়ে যায় এবং সে ঘর থেকে বেরিয়ে যায়। আর এইদিকে রুকসানা ঘরে চলে এসছে এবং অর্ণবের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। অর্ণব বলে, আপনি ওখানে গেলেন কি করে? রুকসানা কিছু বলে না। সে অর্ণবের কাছে এসে তার মুখ মুছে দিতে থাকে এবং পিয়ালি দেখা দেখি সেও কিস করতে যায়। আর এমন সময় পিয়ালি ফোন নিতে ঘরে আসে আর এদের দুজনকে এই অবস্থায় দেখে ফেলে এবং স্বাভাবিক পিয়ালি খুব রেগে যায় এবং সে ঘর থেকে বেরিয়ে আসে। অর্ণব তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কোনো কথাই শুনছে না। পিয়ালি বলে, আমি আগেই বলেছিলাম আমার থেকে কোনো কিছু না লুকাতে, আর আজকে আমিও একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছিলাম, কিন্তু তুমি আমাকে ধোকা দিয়েছো বলে বাস ধরে পিয়ালি চলে যায়। তো অর্ণব এবারে খুব রেগে যায় এবং সে ঘরে আসে, দেখে রুকসানা কার্টুন দেখছে। তো অর্ণব রুকসানাকে বলে,
আমার ওই একটা ভুলের জন্য যা ইচ্ছা করবেন, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আপনি এক্ষুনি বেরিয়ে যান। এবং রুকসানাকে টেনে বার করতে গেলে রুকসানা আচমকাই অর্ণবের গলা চেপে দেয়ালের সঙ্গে উঁচু করে ধরে আর বলে, আমি কোথাও যাব না। পরক্ষণেই তার হুঁশ ফিরতে অর্ণবকে ছেড়ে দেয় আর বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। অর্ণব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দেয়। রুকসানা দরজার ওপাশ থেকে তখনও ক্ষমা চেয়ে যাচ্ছে। আর এইদিকে কাশিম শাহুর লাশ দেখে বলে, রুকসানা এর শরীরে বেশি বিষ ঢালিনি। আসলে রুকসানা প্রতিশোধ নিয়েছে, কারণ শাহু ওই ছেলেটিকে মেরেছিল, তার রাগেই রুকসানা শাহুকে মেরে ফেলেছে। আসলে ওই ছেলেটি নয়, রুকসানাই ওই ছেলেটিকে ভালোবেসে ফেলেছে। তো এইদিকে দেখতে পাই রুকসানা পিয়ালির ছবি এঁকে দরজার নিচ দিয়ে বাইরে বের করে দেয়। তো অর্ণব ছবিটি পেয়ে দরজা খুলে রুকসানার কাছে আসে। রুকসানা কাপড় গোছাচ্ছে। অর্ণব বলে, কোথায় যাচ্ছেন আপনি? রুকসানা বলে, আমি চলে যাই। অর্ণব বলে, আশ্রমে সোমবার যেতে বলেছে, আপনি বসুন। তো এরপরে অর্ণব পিয়ালিকে ফোন করতে থাকে, কিন্তু পিয়ালি ফোন তোলে না। তখন সে লক্ষ্য করে টিভিতে ওই শাহুর মৃত্যুর খবরটা নিউজ হচ্ছে। আর তখনই পিয়ালি ফোন করে আর সে বলে, এই বিয়ে সে ভেঙে দিয়েছে, তুমি এরপর থেকে আর আমাকে ফোন করবে না। তো অর্ণব পিয়ালিকে আর কিছুই বলে না, কারণ তার মাথায় একটা জিনিসই ঘুরছে, রুকসানা আসলে কে। তো এরপরে অর্ণব অফিসে এসে গুগল করে জানতে পারে 1990 সালে সাতক্ষীরা জেলা সহ অন্যান্য কয়েকটা জেলায় মেয়েরা আচমকাই গায়েব হয়ে যাচ্ছিল। জানা যায় যে মেয়েদের এই রকম রহস্যজনকভাবে গায়েব হয়ে যাওয়ার পিছনে শয়তানের পূজারী অলাদ চক্র নামে একটা সংগঠনের হাত ছিল। এদের উদ্দেশ্য ছিল এই ইফরিত নামক জিনদের বংশ বিস্তার করা। অর্ণব এইবারে অফিস থেকে পুরানো নিউজ পেপার বার করে এবং একটু খোঁজাখুঁজির পরে সে জানতে পারে এই শয়তানের পূজারী অলাদ চক্রের বিষয় জানাজানি হয়ে গেলে এদের উপরে আন্দোলন শুরু হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল কেয়ামত আন্দোলন। আর এর লিডার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কাশিম আলী। তো প্রফেসর কাশিম আলীর বিষয়ে জানতে অর্ণব গুগল করলে দ্য ইভিল চাইল্ড নামে একটা বই দেখতে পায়। তো অর্ণব এইবারে লাইব্রেরিতে এসে দ্য ইভিল চাইল্ড নামে ওই বইটি খুঁজে বার করে এবং সেই বইটি পড়তে শুরু করে। তো অর্ণব জানতে পারে ইফরিত হচ্ছে সব থেকে শক্তিশালী একটা জিন এবং বইয়ের মধ্যে কিছু ছবি দেখতে পায়, যেই ছবিগুলি আবার রুকসানাও এঁকেছিল সেই দিন। অর্ণব আরো জানতে পারে এই ইফরিত একমাত্র জিন যে মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে তার বংশ বিস্তার করতে পারে। আর এদের সন্তান মানুষের সন্তানের মতো 9 মাসে নয়, বরং 1 মাসে তা জন্মগ্রহণ করে। আর এইসব বাচ্চাগুলো মায়ের নারীর সঙ্গে জুড়ে থাকে না, মানে এদের নাভি থাকে না। আর এদের শরীরে অত্যন্ত বিষ জন্মায়, যা ঠিক সময় মতো অন্যের শরীরে না প্রয়োগ করলে এরা নিজেদের বিষে নিজেই মারা যায়। ওই জন্য রুকসানা সেদিনকে কুকুরটিকে কামড়ে দিয়েছিল। তো এইবারে অর্ণব বুঝতে পারে রুকসানা আসলেই একটা পরী, কিন্তু সে নিজেই জানে না, কারণ তার মা অনেক আগেই তাকে নিয়ে জঙ্গলে চলে এসেছিল। রুকসানার মা ইফরিতদের কবলে পড়েছিল, সেই সূত্রেই তার মেয়ের মধ্যে তা বাসা বাঁধে। আর রুকসানার রক্তে যেহেতু বিষ, সে বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারবে না, সেও একসময় রাক্ষস হয়ে উঠবে। তো যা করার অর্ণবকে এইবারে খুব তাড়াতাড়ি করতে হবে। তো এদিকে রুকসানাকে দেখতে পাই, সে ঘুম থেকে ওঠা মাত্রই তার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে। সে হঠাৎ খেয়াল করে তার পায়ে শিকল বাঁধা। সে সেটা ধরে বাইরে আসতেই দেখে কেউ একটা বসে আছে, তার মুখ রক্তাক্ত। রুকসানা নিজেকে নিজেই দেখতে পেয়ে চমকে ওঠে। রুকসানা ঘর থেকে বেরোতে গেলে দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। তো এখানে সিন কাট হয়ে যায়। তো এরপরে অর্ণব বাড়িতে এলে রুকসানা তার কাছে ছুটে আসে আর বলে, তুমি কোথায় গিয়েছিলে? ও আবার এসেছিল আমাকে নিয়ে যেতে, তুমি আমাকে ছেড়ে প্লিজ কোথাও যেও না, আমার খুব ভয় করছে। বলে রুকসানা জড়িয়ে ধরতেই অর্ণবের ব্যাগটি পড়ে যায় এবং সেখান থেকে শিকলের শব্দ শোনা যায়। অর্ণব বলে, আমার সঙ্গে থাকতে হলে এইভাবেই থাকতে হবে। রুকসানা এতেই রাজি হয়ে যায় এবং সে নিজের পায়ে নিজেই শিকল বেঁধে নেয়। আসলে রুকসানার মধ্যে শয়তানের বাস ঠিকই, কিন্তু রুকসানা অর্ণবকে সত্যিই ভালোবাসে, ওই জন্য সে ভালোবাসার মানুষের সঙ্গে এভাবে থাকতেও রাজি। তো অর্ণব উঠে যেতেই রুকসানা অর্ণবের হাত নিয়ে তার পেটে ধরে এবং বলে, কিছু বুঝতে পারছো? অর্ণব বলে, কি? রুকসানা বলে, আমি মা হতে চলেছি। এই কথা শুনে অর্ণব তো চমকে ওঠে। আর তখনই সেখানে কাশিম ও তার দলবল চলে আসে। আসলে অর্ণব নিজেই এদেরকে আসতে বলেছে। রুকসানা ভয়ে অর্ণবের পিছনে লুকায়, কিন্তু অর্ণব রুকসানাকে ফেলে সে ঘর থেকে বেরিয়ে যায়। রুকসানা ভয়ে খাটের তলায় লুকাতে গেলে কাশিমের এক লোক রুকসানার গলায় ফাঁস আটকে তাকে টেনে ধরে। রুকসানা তখনও কাতর স্বরে ডেকে যাচ্ছে, অর্ণব আমাকে বাঁচাও, এরা আমাকে মেরে ফেলবে, আমাদের বাচ্চাকে মেরে ফেলবে। কিন্তু অর্ণব বাইরে চুপচাপ বসে আছে। তো এইদিকে লোকগুলো তাড়াতাড়ি রুকসানার মুখ হাত পা সব শিকল দিয়ে বেঁধে দেয়। অতঃপর অর্ণব এসে কাশিমকে ঘরের চাবি দিয়ে বলে, কতদিন লাগবে? কাশিম বলে, এদেরকে মারতে সময় লাগে, আপনি যান, আমি আপনাকে জানিয়ে দেব। তো এরপরে কাশিম ঘরে এসে একটা মোটা চাবুক বার করে রুকসানাকে অমানসিকভাবে মারতে থাকে। রুকসানা যন্ত্রণায় কাতরভাবে কেঁদেই যাচ্ছে।
এইদিকে অর্ণব তার নিজের বাড়িতে ফিরে আসে এবং কাউকে কিছু না বলে সোজা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অর্ণবের নিজেকেই অপরাধী মনে হচ্ছে, কারণ রুকসানা তাকে বিশ্বাস করত আর সে তাকে এমন একটা পরিস্থিতিতে ফেলে এসছে। কিন্তু কি আর করার, সে তো সুস্থ স্বাভাবিক মানুষ নয়, সে তো একটা শয়তান। সে একদিন না একদিন তাকেও শেষ করে দিত। অর্ণব মেঝেতে শুয়েই কাঁদতে থাকে, কারণ রুকসানার মধ্যে হয়তো শয়তানের বাস, কিন্তু রুকসানা মেয়েটা তো তাকে বিশ্বাস করত, ভালোবাসতো। এইভাবে 3 সপ্তাহ পার হয়ে যায়। অর্ণব এখনো ঘর থেকে বেরোয়নি। বাড়ির লোক দরজা অনেক ধাক্কাধাক্কি করেছে, কিন্তু সে খোলেনি। তো এইরকমই একদিন পিয়ালি আসে। অর্ণব এইবারে দরজা খোলে। তো পিয়ালি অর্ণবকে বলতে থাকে, এই 3 সপ্তাহ যাবত তুমি এই ঘর থেকে বেরোচ্ছ না। সবাই মনে করছে আমি বিয়ে ভেঙে দিয়েছি বলে তুমি এমন করছো। আমি সেদিন যা দেখেছি, তারপরে তোমাকে আর কি করে বিয়ে করি আমি? সবাই আমাকেই দোষী মনে করছে। তুমি বাইরে গিয়ে এক্ষুনি সবাইকে সত্যিটা বলে দাও, নয়তো আমি গিয়েই সব বলে দিচ্ছি। অর্ণব বলে, সত্যি হলো ওই মেয়েটা কোনো সাধারণ মানুষ নয়, ও একটা পরী, ইফরিতদের বংশধর। এইদিকে রুকসানাকে দেখতে পাই, তার পেটের বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে, যেন সে এই কদিনই 8-9 মাসের পোয়াতি হয়ে গেছে। একজন ফারিজকে জিজ্ঞাসা করে, আর কতক্ষণ? ফারিজ বলে, আর ঘন্টাখানিকের মধ্যেই ও মারা যাবে। এদিকে অর্ণব পিয়ালিকে প্রথম থেকেই সব খুলে বলে। পিয়ালি বলে, তুমি কি ওকে ভালোবাসো? অর্ণব বলে, আমি এইটুকুই বলতে পারি, আমার জন্যই ও আজকে মা হতে চলেছে, আর আমি ওকে ওই রকম অবস্থাতেই ফেলে চলে এসেছি। তাহলে তো সব থেকে বড় শয়তান রাক্ষস আমি নিজেই। পিয়ালি বলে, আমরা সবাই শয়তান। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলতে এসেছিলাম না সেই দিন? ওই ডাক্তারের সঙ্গে আমার সম্পর্ক ছিল। আসলে ওকে আমি ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি লোভে পড়ে গেছিলাম। বড় মালদার পার্টি পেয়েছিলাম। আমাদের সম্পর্কটা এমনি এমনি শেষ হয়ে যায়নি। আসলে আমি প্রেগনেন্ট হয়ে গেছিলাম। গোড়াতেই গলদ। পিয়ালি বলে, প্রথম সবই ঠিক ছিল, তারপর একদিন ফোন করে বলে, আমার দ্বারা আর এগোনো সম্ভব হচ্ছে না, আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। তো বাচ্চার বয়স ততদিনে 3 মাস হয়ে গেছিল। আল্ট্রাসোনোগ্রাফিতে বাচ্চার উপস্থিতি আমি ভালোই টের পেয়েছিলাম, কিন্তু আর কি করার, সব শেষ করতে হলো। অর্ণবের তখন মনে পড়ে রুকসানাও তাকে বলেছিল সে বাচ্চাকে অনুভব করতে পারছে কিনা। অর্ণব এইবারে আত্মদংশনে জ্বলতে থাকে, কারণ এখানে এরা দুজনাই সমান অপরাধী। অর্ণব আর এক মুহূর্ত দেরি করে না, সে সঙ্গে সঙ্গে রুকসানার কাছে চলে আসে। অর্ণব এখানে এসে চমকে ওঠে। ফারিসের লাশ ঝুলছে আর একজন বিছানায় পড়ে আছে। এইদিকে কাশিম বাড়িতে ঘুমাচ্ছে। সে পাশ ঘুরতেই দেখে তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রুকসানা শুয়ে আছে, তার মুখ রক্তাক্ত। কাশিম ফট করে ভয় পেয়ে যায়, কিন্তু সে নিজেকে সংবরণ করে এবং সে মুখে মন্ত্রপাঠ শুরু করে দেয়। কিন্তু আমরা দেখতে পাই রুকসানার ওপরে কাশিমের মন্ত্রের কোনো প্রভাবই পড়ছে না। কাশিম মন্ত্র পড়তে পড়তে পালানোর চেষ্টা করে, তখনই রুকসানা উঠে আসে এবং কাশিমের ঘাড় মোটকে দেয়। এই সিনটা সত্যি শিউরে ওঠার মতো। এবারে রুকসানা কান থেকে হেডফোনটি খোলে। তার কানে হেডফোন থাকার কারণে কাশিমের মন্ত্র সে শুনতেই পায়নি, ওই জন্য তার উপরে কোনো প্রভাবই পড়েনি। তো এইদিকে অর্ণব রুকসানাকে তো পায় না। সে ঘর থেকে বেরোতে গেলে সেখানে সেই পিয়ালির ছবিটি পায় এবং ছবির ওপরে রক্তমাখা পায়ের ছাপ। অর্ণব এবারে পিয়ালিকে ফোন করে বলে, তুমি ঘর থেকে একদম বেরোবে না, ঘরের দরজা জানালা সব ভালো করে বন্ধ করে দাও। একমাত্র আমি গিয়ে যখন ডাকবো তখন দরজা খুলবে, তার আগে যদি কেউ ডাকে দরজা খুলবে না। পিয়ালি বলে, কেন? অর্ণব বলে, রুকসানা এখনো মারা যায়নি, এবারে ও তোমাকে মারতে চায়। তো পিয়ালি সঙ্গে সঙ্গে সবকিছু বন্ধ করে দেয়। তো সে একটা শব্দ শুনে পাশের ঘরে আসে এবং সেখানে দেখতে পাই রুকসানা বসে আছে এবং তার পোষা পাখিটি সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে সে ভয়ে অন্য ঘরে পালিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে দরজা আটকে দেয়। কিন্তু দরজার বাইরে রুকসানা এসে দরজা খুব জোরে জোরে ধাক্কাতে থাকে। দরজাটা এই বুঝি ভেঙে গেল। পিয়ালি এইবারে অন্য দরজা দিয়ে পালাতে যায়, কিন্তু সেই দরজার সামনে রুকসানা। সে কি ভয়ঙ্কর দৃশ্য! পিয়ালি পালাতে গেলেই রুকসানা তার চুলির মুঠি ধরে ছুঁড়ে ফেলে দেয়। রুকসানা পিয়ালির ঘাড়ে বসে তার বিষ অর্থাৎ কামড়াতে যাবে, তখনই তার পায়ের চাপ রিমোটে লাগে এবং টিভিতে কার্টুন চালু হয়ে যায়। সঙ্গে সঙ্গে রুকসানা কেমন একটা পাল্টে যায়, অর্থাৎ সে এখন রুকসানাতেই ফিরে এসছে, সেই নিরীহ রুকসানা। রুকসানা হাঁ করে টিভি দেখতে থাকে আর সুযোগ বুঝেই পিয়ালি রুকসানাকে এক বাড়ি দেয়। রুকসানা মেঝেতে গিয়ে পড়ে এবং তার পেটে একটা তক্তা ভালো রকম বেশ জোরেই লাগে। আর পেটে তার যেহেতু বাচ্চা, সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। আর পিয়ালি অন্য ঘরে এসে দরজা বন্ধ করে দেয়, কিন্তু পাশের ঘর থেকে রুকসানা চিৎকার করেই যাচ্ছে। সে এইবারে হাতে একটা কাঠ নিয়ে আস্তে আস্তে দরজা খোলে, কিন্তু পিয়ালি দেখতে পায় রুকসানা প্রসব যন্ত্রণায় ছটফট করছে। রুকসানার এমন অবস্থায় দেখে পিয়ালির মায়া হয় তথা নিজের কথা মনে পড়ে, কারণ সে নিজে হাতে করেই একটা বাচ্চা নষ্ট করেছে। সে রুকসানার ডেলিভারি করানোর সিদ্ধান্ত নেয় এবং সে রুকসানাকে প্রেসার দিতে বলে। আর পিয়ালি যেহেতু নার্স, সে এইসব ব্যাপারগুলো ভালোই বুঝবে। তো পিয়ালি যখন বাচ্চা বের করে নিচ্ছে, তখন হঠাৎ বিদ্যুৎ চমকায় আর পিছনে 3 জন জিনকে দেখতে পাই। আসলে ইফরিতেরই বংশধর আসছে, তো তারা এরই অপেক্ষায় তো ছিল। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করি, বাচ্চাটির নাভির সঙ্গে নাড়ি আছে।
যেমনটা আর কি সাধারণত হয়ে থাকে। আর ওই বইয়ের কথা অনুযায়ী ইফরিতদের বাচ্চাদের তো কোনো নাভিই হয় না। তো পিয়ালি রুকসানার কাছে বাচ্চাটি দিয়ে সে হাত মুখ ধুতে যায়। তারপরে সে এসে তাকে রুকসানা সেখানে আর নেই, শুধু বাচ্চাটিই আছে। আর তখনই অর্ণব ঘরে এসে ঢোকে আর বলে, তুমি ঠিক আছো তো? ফোন ধরছিলে না কেন? পিয়ালি বলে, ও চলে গেছে আর ওর বাচ্চাটা আমার কাছে রেখে গেছে। অর্ণব বলে, বাচ্চা? তো পিয়ালি বাচ্চাটিকে দেখায়। এবারে অর্ণব তার সন্তানকে দেখে। তো অর্ণব এইবারে রুকসানাকে খুঁজতে সেই জঙ্গলে আসে, মানে রুকসানার আসল বাড়ি যেখানে আর কি। এবং সেখানে এসে রুকসানাকে দেখতেও পায়। রুকসানা অর্ণবকে দেখে বলে, কেন এসেছিস এখানে? চলে যা, চলে যা, আমার কাছে আসবি না। আসলে রুকসানার শরীরে এখন শয়তানের বিষে ভরে গেছে, আর শয়তান তো চায় তার বংশ বিস্তার করতে। কিন্তু রুকসানা অর্ণবকে ভালোবাসে, তার কোনো ক্ষতি হোক সে চায় না। আসলে অর্ণব যদি রুকসানার কাছে যায়, রুকসানার মধ্যে থাকা শয়তান অর্ণবকে কামড়ে নেবে এবং সেই বিষে অর্ণব মারাও যেতে পারে। ওই জন্য রুকসানা গাছের ওপরে উঠতে চায়, কিন্তু তার শরীরে এতটুকু আর বল নেই, সে একটু উঠেই আবার নিচে পড়ে যায়। অর্ণব দৌড়ে গিয়ে রুকসানাকে ধরে। রুকসানার বাড়িতে যে কুকুরগুলো থাকতো তাদের দেখিয়ে রুকসানা বলে, এরা জানে আমার শরীর কখন বিষে ভরে যায় আর কখন বিষ বার করতে হয়, অথচ দেখো এরা আমাকে ছেড়ে যায়নি। অর্ণব কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দাও রুকসানা, আমি বুঝতে পারিনি, আমি ভয় পেয়ে গেছিলাম। রুকসানা বলে, আমার বাচ্চা, ওকে ভয় পাবার দরকার নেই, ও আমার মতো না। অর্ণব আবেগের আবেশে রুকসানাকে জড়িয়ে ধরে। রুকসানার মধ্যে থাকা শয়তান অনেক চেষ্টা করে অর্ণবের গলায় কামড় বসিয়ে দেওয়ার জন্য, কিন্তু রুকসানার ভালোবাসা তা আটকে দেয়। রুকসানা নিজের বিষ নিজেই গিলে ফেলে, অতঃপর রুকসানা মারা যায়। সে নিজের বিষেই নিজেই মারা গেছে। আসলে যে ভালোবাসায় লোভ তথা লালসা থাকে না, সেই ভালোবাসা পৃথিবীর সব শক্তিকেই হার মানাতে পারে। যেমন রুকসানার মধ্যে শয়তানি রক্ত থাকা সত্ত্বেও তার জীবন দিয়ে তার ভালোবাসাকে বাঁচিয়ে গেল। আর রুকসানার বাচ্চাটি সুস্থ সাধারণ বাচ্চা হয়েছে এই কারণেই, রুকসানার ভালোবাসার জন্যই বাচ্চাটি তার গর্ভে এসেছিল। আর এই রুকসানার ভালোবাসাই শয়তান ইফরিতের হাত থেকে রক্ষা করেছে। কথায় বলে না, ভালোবাসা মানুষকে বাঁচিয়ে রাখে, অনেক ওপরে উঠিয়ে দেয়, আবার এই ভালোবাসাই মানুষকে মরতে বাধ্য করে। তো যাই হোক, গল্পটি বাংলাদেশের সাতক্ষীরার একটা সত্য ঘটনা বলা হচ্ছে ঠিকই, কিন্তু কিছু কিছু বিষয় বলি। গল্পে যে বইটার কথা বলা হচ্ছে, দ্য এভিল চাইল্ড নামে কোনো বইয়ের অস্তিত্বই কিন্তু পাওয়া যায়নি। গুগল বা নানা অনলাইন শপেও তা নেই। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর কাশিম আলী বলে কেউই ছিলেন না। আর ইফরিতদের পূজারী অলাত চক্র নামে সংগঠনের কথাও উল্লেখ পাওয়া যায়নি। তবে হ্যাঁ, সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকায় শিশু ও নারী পাচারের ঘটনা শোনা গেছে। আর এই ব্যাপারটা চাপা দেওয়ার জন্য হয়তো বা এই অলাত চক্র নামে সংগঠনের কথা রটানো হয়েছিল। তো সে যাই হোক, আমাদের উদ্দেশ্য গল্প শোনা, বোঝা, উপলব্ধি করা। রুকসানার গল্পটি কিন্তু বেশ সুন্দরই ছিল। তা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।